শহীদ আব্দুল মালেক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন 1969 সালের 12 তারিখে একই কথা, শুধু এই কথাটুকু বলেছিলেন, সম্মানিত শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী ভাই বোনেরা, প্লিজ প্লিজ তোমরা আসো, তোমাদের জ্ঞান দরকার, কিন্তু তার সাথে ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এটা একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর। শুধু এই কথাটুকু আব্দুল মালেক ভাই বলতে চেয়েছিলেন, এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরানার মানুষ, আমরা ওই সমস্ত ধর্ম চাই না, ওই সমস্ত ক্যারেক্টার লাগবে না আমাদের। এই কথা তখন বলা হলো 1969 সালে 12 আগস্ট, আর আজকের 2025 সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয়। ওইসব ধর্ম বাদ দেন, ওইসব ক্যারেক্টার লাগবে না বলেই তো আব্দুল মালেক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন, প্লিজ। আর আমরা আজকেও আবার এসে বলছি, কত বছর, কোথায় 69 আর কোথায় 2025, এতগুলো বছর পেরিয়ে আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ। কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে, অ্যানিমালিটি, মোরালিটি। আপনি অ্যানিমালিটিটাকে চেক দিবেন, মোরালিটিটা ডেভেলপ করবে। মোরালিটিকে চেক দিবেন, অ্যানিমালিটি আপনার লাগামহীন হয়ে পড়বে। আজকে বাংলাদেশে আমরা অ্যানিমালিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি। পাওয়ার কথা ছিল অ্যানিমালিটি লাগাম টানা, মোরালিটি লাগামহীন হয়ে সে আমার দেশের অর্থ পাচার ঠেকাবে। মোরালিটি লাগামহীন হয়ে আমাদের ব্যাংক ডাকাত শেখাবে। আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে, আমাদের সমস্যা তো ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আধুনিকতা মনে করি তাকে গার্লফ্রেন্ড মনে করা। বোন মনে করলে বললে যে ও আচ্ছা উনি একটু হুজুর টুজুর আছে আর কি, মাদ্রাসা পড়ে আসছে তো ওই কারণে একটু চিন্তা, দৃষ্টিভঙ্গি একটু ধোঁয়াশে আছে আর কি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘটনাটা ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো। পাবনায় পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন, প্রিয় পাগল বৃন্দ, আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। 2-3 জন পাগল সামনে এসে আগেই বলছিলেন, মিস্টার এরশাদ সাহেব, প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি, কিছুদিন আমাদের সাথে থাকেন, ঠিক হয়ে যাবে। ওরকম প্রথম প্রেসিডেন্ট আমরাও মনে করেছি, আমাদের সাথে কদিন থাকেন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন, আমাকেও বলবেন, কেউ এখনই বের হইলে হয়তো বলবেন, উনি মাসুদ সাহেব ভালো কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা বুঝবেন না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উনি বুঝবেন না। আমাদের সাথে থাকেন কিছুদিন, ঠিক হয়ে যাবে, আমাকেও ঠিক করে ফেলবে। আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন, মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে, আমাদের সাথে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন? আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালেককে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেস। আর যদি তা না হয়, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ, কল্পনা করুন, ভাবুন, এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএসসি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে, এখনকার পৃথিবী আমাকে বলছে, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয় এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা, কিন্তু বলা হয়েছে তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা, কিন্তু শুধু এসেছে, মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে তো ঠিকই আছে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমরা এই উন্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয়, তাহলে শহীদ আব্দুল মালেকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, নো উইদাউট ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার নেশন। আমাদের দেশের জন্য
ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও চরিত্র, সততা, যোগ্যতা, দক্ষতা, ইন্টিগ্রিটি, এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তারা কখনো অন্য একজন ছাত্র, অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না। তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায়, বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায়। সামনে ডাকসু নির্বাচনের কথা শুনছেন আপনারা। এই ডাকসু নির্বাচনের মূল থিম হওয়া উচিত, এই ডাকসু নির্বাচনের মূল থিম হওয়া উচিত টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। এডুকেশনের এখনকার শেষ লেটেস্ট স্লোগান হচ্ছে এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন, শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স, more tolerance. Tolerance, what is the definition of tolerance? Tolerance means is the best teacher. এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। যে যত বেশি সহনশীল পৃথিবীতে সে সবচেয়ে বড় নেতা। আর আমাদের হচ্ছে যত বেশি অস্থির সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা, সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল। যে যত গরম হতে পারে, যে যত বড় অস্থির হতে পারে, যে যত কাঁপিয়ে তুলতে পারে, সে হচ্ছে আমাদের নেতা। আর আমাদের শিক্ষা বলছে আমাদের টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গার্ডিয়ান, যে যত সহ্য। আমি আজকের প্রবন্ধকারের প্রবন্ধটি অল্প সময়ের জন্য দেখার এবং মাঝখান থেকে বেশ কিছু সময় শোনার সুযোগ পেয়েছি। প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতাকে সামনে রেখে, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বেশ কিছু সুপারিশ, চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তার এই প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই এবং ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে আজকের আয়োজন করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের যতগুলো দিক এবং বিভাগ আছে, সবগুলো দিক এবং বিভাগের মূল চাবিকাঠি যেটা, মূল মাধ্যম যেটা, মূল হাতিয়ার যেটা, হাতিয়ার বললে, অস্ত্র বললে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, এক ধরনের আতঙ্ক কাজ করে, এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করে, তাই না? অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাকে, এই জ্ঞানকে তিনি তার হাতিয়ার বলেছেন। আল ইলমু সালাহি। তিনি তার নিজের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, তিনি তার নিজের কিছু চারিত্রিক হেবিচুয়াল অভ্যাসের কথা বলেছেন, তার নিজস্ব কিছু দর্শনের কথা বলেছেন। তার মধ্যে এটা বিশেষভাবে উল্লেখ করেছেন আল ইলমু সালাহি। জ্ঞান হচ্ছে, শিক্ষা হচ্ছে আমার অস্ত্র, এটা হচ্ছে আমার হাতিয়ার, এটা হচ্ছে আমার দণ্ড, এটা হচ্ছে আমার শক্তি। এখন আমাদের শক্তি কি? এখন আমাদের শক্তি পেশি শক্তি। এখন আমাদের শক্তি কি? কার কত দল বড়। এখন আমাদের শক্তি কি? কে কত পপুলার, কে কত ফোকাস, কার কত ভিউ বেশি, কার কত সাপোর্টার বেশি। অথচ ইসলামের সৌন্দর্য, এবং যখন মানুষ একটা সুন্দর সমাজে বাস করত, সে সমাজের হাতিয়ার বা অস্ত্র বলতে, শক্তি বলতে যেটাকে বোঝানো হতো, সেই জন্য আল্লামা ইকবালের একটা গল্প আমি মাঝে মধ্যে বলি। আল্লামা ইকবাল সুমুখ ইস্তিগিরের সময় উনি বক্তব্য দিতে যাচ্ছেন বা বক্তব্য দিয়েছেন। তো সুমুখ ইস্তিগিরের সাথে তার গল্পের কথা বলা আছে। সুমুখ ইস্তিগির আল্লামা ইকবালকে বলেছেন, তুমি তো খুব জ্ঞানের শক্তির কথা বলো, তা আমার সাথে একদিন আসো। আল্লামা ইকবাল ভাবলেন বেচারা একটা অনুরোধ করেছে, একটা আহ্বান জানিয়েছে, তো ঠিক আছে। বলছে তোমার সাথে যাব, তো আমার সাথে একদিন আগে তুমি একটু আসো, আমি তোমাকে একটা প্রোগ্রামের দাওয়াত দিব। বলছে কোনো অসুবিধা নেই। কি করতে হবে ওখানে? কি কুস্তিগিরি শেখাতে হবে, বা আমি কুস্তি কি করে এটা দেখাতে হবে? বলছে আসো, তারপর দেখা যায়। এসেছে, বক্তব্য দিয়েছে। আল্লামা ইকবাল বক্তব্য দিয়ে যাওয়ার সময় কৌশলে বলেছেন, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, স্বাস্থ্যের দিক বিবেচনায়, শরীরের দিক বিবেচনায়, সক্ষমতার বিবেচনায় স্বাভাবিকভাবে স্টেজে যারা বসে আছেন তাদের চেহারার দিকে তাকালে যাকে আপনাদের প্রধান অতিথি মনে হয় তিনি এখন কথা বলবেন, তিনি আমাদের প্রিয় সুমুখ ইস্তিগির। বেচারা কোনোভাবে এখানে এসেছে,
2-4 মিনিট কথা বলতে বলতে ডায়াস সহ নিজে কাঁপতেছে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে। তো যেতে যেতে শেষ করে কোনো রকম আল্লামা ইকবালের কানে কানে বলতেছে যে আমি বুঝতে পারলাম না 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কুস্তি করি, ঘাম বার করতে সোয়েটিং করতে আমাকে এত কিছু করতে হয়, আর এখানে 3 মিনিটে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং আর বেশি দাঁড়াতেও পারলাম না। এটা শক্তিটা কি? আল্লামা ইকবাল তখন এসে আবার দাঁড়িয়ে তাদের সামনে বললেন, আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, যেটা সুমু কুস্তিগির আমার কানে কানে বলেছে, সে কথাটা এখন আমি আপনাদের সামনে বলছি। সে 18 ঘন্টায় যে শক্তি ব্যয় করে ঘাম ঝরাতে পারে না, 3 মিনিটে তার ঘামের শরীর ভিজিয়ে দিয়েছে যে শক্তি, সেটার নাম হচ্ছে জ্ঞান। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বলতে হবে, যে দেশে আমরা বাস করি সেই দেশে সুমু কুস্তিগিরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জ্ঞানের শক্তিতে আমাদের এই দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, আমাদের এই আঙ্গিনা পরিচালনা করার সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে বলে আমাদের এখন ট্রাফিক সিগন্যাল বাস্তবায়নের জন্য আমাদের ছোট বাচ্চারা যখন তাদেরকে আমরা বলি যে এখানে দাঁড়াও, তখন তারা বলে এখানে দাঁড়াতে হবে কেন? কারণ সে তো জানে না, ক্লাসে তো তাকে এই শিক্ষা দেওয়া হয় নাই, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তো এটা নেই। অথচ আমি লন্ডনে ছাত্র শিবিরে যখন দায়িত্ব পালন করে গিয়েছিলাম, রাত 3টার সময় একটা প্রোগ্রাম শেষ করে রাস্তা পার হচ্ছি, আমার সাথে যে ভাই ছিলেন তার ছেলেটাও ছিল। তো আমরা রাস্তা পার হতে গিয়ে আমি আর অপেক্ষা করি নাই, আমি রাস্তা পার হয়ে গেছি। সে তার বাবাকে বলছে, মাই আঙ্কেল ইজ ভেরি নটি। আমি তাকে, আমার ভাই যে, আমি বললাম যে কি ব্যাপার, সে আমাকে এরকম গালিগালাজ করতেছে, মানেটা কি? বললো যে আপনি তো এটা ভুল করে ফেলছেন, রাত 3টা হোক 4টা হোক, এখন তো রেড সিগন্যাল, এখন তো আপনার যাওয়ার কথা না। এটা সে খেয়াল করেছে যে আপনি রাস্তা কেন পার হলেন, এখন কোনো গাড়ি নাই, সব ফাঁকা, ঠিকই আছে, কিন্তু সিগন্যাল তো আপনাকে মানতে হবে। এই যে তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে, যে একটা ট্রিটমেন্ট সে পেয়েছে, একটা লেসন, সে নার্সারিতে পড়ে, এরকম একটা অবস্থায় তার পক্ষ থেকে একটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে। আমি তখন মাস্টার ডিগ্রি শেষ করে পিএইচডিতে পড়াশোনা করছি, অত পিএইচডি করার পরও আমার মধ্যে এই চেতনা জাগ্রত হয়নি। আমার এই দুর্বলতা আছে, কারণ আমার এই দুর্বলতার জন্য তো আমার এই দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা দেয়। আমার এই শিক্ষা ব্যবস্থা তো আমার সন্তানকে শেখায়নি, আমরা শেখাইনি, যার কারণে আজকে আমাদের রাজনীতিতেও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। কে কোথায় কখন কোন কথা বলবে, জিব্বারও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। যে যার মতো করে বলে দিচ্ছেন, যে যার মতো করে কথা বলতে পারলে সে তাকে অনেক বড় শক্তিশালী মনে করছেন। সে রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নাই তার, কিন্তু সে মনে করছে তার কথা মতো সব কিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে? হয়ে যাবে